আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে দুটো পয়েন্টে একেবারেই যৎসামান্য কথা বলবো। তার ভিতরে একটি হচ্ছে, বিএনপি কি গণভোটে নাতে ভোট দিবেন, সেই ক্যাম্পেইন কি চলছে? আলোচনা আসছে, কোথাও কোথাও হয়তো বা চলছে। এই বিষয়টা নিয়ে আলোচনা থাকবে। দ্বিতীয় যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে, নির্বাচন আদৌ হবে কিনা। জনমনে এখনো সংশয় আছে, আওয়ামী লীগও চক্রান্ত করছে, সেই বিষয় নিয়েও একটি রিপোর্ট থাকছে। এই টোটাল দুটি বিষয়ের উপরে আমি শেষ করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের নির্ধারিত বিষয়ের উপরে যে কোনো মতামত কমেন্টে জানাবেন। আমরা যদি শুরু করি প্রথমেই, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি আজকে স্পষ্ট করেছেন যে জনগণের ভিতরে তো একটি সংশয় আছেই, যে বিএনপি কি আদৌ গণভোটে হা ভোট দিবেন কিনা। অনেক জায়গায় না ক্যাম্পেইন চলছে, অনেকেই বলছেন যে আমরা নাতে ভোট দেব, যদিও সেটা বিচ্ছিন্নভাবে। কিন্তু এই বিষয়টা জনমনে একটা সংশয় তৈরি হয়েছে, আদতে বিএনপি না ভোট দিবেন কিনা। এটা তো স্পষ্ট যে এই সরকার একটি ক্রিটিক্যাল সময় পার করছে। এই সময় এসে যদি কোনো কারণে বিএনপি আগামী সংসদ নির্বাচনে হয়তো তারা সরকার গঠন করবে, সেটা অনেকে ধরেই নিয়েছেন। কিন্তু সেই জায়গায় তাদের জন্য 5 বছর টিকা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আমরা জানি ইতিমধ্যে আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার মতো চেষ্টা করছে, হয়তো সেটাই তারা সফলতা অর্জন করতে পারবে না। কিন্তু নির্বাচন পরবর্তী তারা বিভিন্নভাবে নির্বাচিত সরকারকে করে ফেলবে। যে কোনোভাবেই তাকে ফেলে দেওয়া বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, বিভিন্নভাবে তারা চেষ্টা করবে যে সরকার যেন 5 বছরের আগেই আবার নতুন একটি নির্বাচন দিতে বাধ্য হয়। সেই জায়গায় থেকে যদি হাবট বিজয়ী হয়, হাবট যদি জিতে আসে, তখন বিএনপির আলাদা একটা শক্তিমত্তা থাকবে। আন্তর্জাতিক মহলেও তা এই বিষয়টা গ্রহণযোগ্যতা পাবে যে না, এই সরকার হাবটে যে বিষয়টা বিজয়ী হয়েছে সেই বিষয় নিয়ে এরা কাজ করতেছে বা সেই বিষয়ে কাজ করবে। অতএব তাদের একটা গ্রহণযোগ্যতা অন্য সাধারণ সরকার থেকে ভিন্নতা পাবে এবং ভিন্নভাবে তারা শক্তিশালী হয়ে আবির্ভূত হবে। সেভাবেই তারা আশা করা যায় পরবর্তী 5 বছর তারা সুন্দরভাবে টিকতে পারবে। সে কারণেই এই না ভোটে ভোট দেওয়ার মতো এরকম দুরভিসন্ধি আমার মনে হয় না বিএনপি করবে। কেউ কেউ হয়তো বোকামিসুলভ কথা বলছে কোনো কোনো জায়গায়, এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জায়গা থেকে বা এনসিপির বিপক্ষে ক্ষোভের জায়গা থেকে, বা এই জুলাই আন্দোলনে অনেকেই নেতিবাচক কথা বলেছেন, কাজ করেছেন, অনেকেই বিতর্কিত কাজের সাথে জড়িয়ে গেছেন। সেই সব বিষয়কে সামনে রেখে অনেকে হয়তো এই ধরনের নানাবিধ কথা বলতে পারে, কিন্তু আমার এখনো বিশ্বাস যে বিএনপি কখনোই না ভোট দিবে না। যদি বিএনপি না ভোট দেয় তাহলে হাবট বিজয়ী হবে না, এটা নিশ্চিত। না ভোট বিজয়ী হয়ে যাবে। কারণ বিএনপির ক্যাম্পেইন, বিএনপির দর্শক শ্রোতা বা বিএনপির কর্মী সমর্থক বা বিএনপির ভোটার সবকিছুই বেশি। সামগ্রিকভাবে বিএনপি যদি না ক্যাম্পেইন করে, সত্যিকার অর্থেই বিএনপির হাইকমান্ড যদি বলে যে আমরা গণভোটের ক্ষেত্রে নাতে ভোট দেব, সেই ক্ষেত্রে না ভোট বিজয়ী হবে এবং সংস্কার যে প্রস্তাবগুলি সব ভেস্তে যাবে। আমাদের যে জুলাই রক্তদান, জুলাইয়ের যে অভ্যুত্থান, সব এক মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। এগুলি আশার গড়ে তখন বালি, কোনো লাভ হবে না, লাভের খাতায় শূন্য থাকবে। সে কারণে বিএনপি কোনোভাবেই কামনা করবে না যে না ভোট বিজয়ী হোক, বরং তারা চাবে হা ভোট বিজয়ী হলে তাদেরও 31 দফার ভিতরে অনেক সংস্কার আছে, সেই সংস্কারের অনেক বিষয় এখানেও চলে আসছে। বাড়তি আরো কিছু সংস্কার তারা করবেন। সবগুলি করতে চাইলে হাবটকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। সেই জায়গা থেকে আমি মনে করি বিএনপি অবশ্যই হাবটকে বিজয়ী করবেন। আমি যদি একটি রিপোর্ট পড়ি, জনকণ্ঠে আজকে বিষয়টা ক্লিয়ার করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। তিনি বলেছেন, গণভোট নিয়ে বিএনপির অবস্থান জানালেন মির্জা ফখরুল। এটা জনকণ্ঠের নিউজ। আসন্ন 13ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই গণভোট মূলত রাষ্ট্রের মৌলিক সংস্কারগুলোর উপর জনমনের প্রতিফলন, যেখানে না ভোট দেওয়ার কোনো অবকাশ নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে বিএনপির দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিল এবং বর্তমান সরকার সেই পথেই হাঁটছে। সংসদের যে সংস্কারগুলো নিয়ে এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেগুলোর প্রস্তাব বিএনপি অনেক আগেই তাদের 2016 সালের ভীষণ ও 2023 সালের 31 দফার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিল। তার মতে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই ভোটের মাধ্যমে জনগণ সেই সংস্কার প্রস্তাবগুলোর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করার সুযোগ পাবেন।
নির্বাচনী আমেজ শুরু হলেও দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিএনপির মহাসচিব। তিনি অভিযোগ করেন যে সম্প্রতি সময়ে রাজনৈতিক নেতাকর্মীদের উপর হামলার ঘটনা বেড়েছে এবং স্বেচ্ছাসেবক দল নেতাসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মীকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের পর সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন যে নির্বাচনের আগে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করবে। এই বিষয়টা আমরাও অনেক আগে বলেছি যে আইন শৃঙ্খলার যে অবস্থা তাতে নির্বাচন নিয়ে শঙ্কা জনমনে আছে। এই বিষয় নিয়ে আমরা আরেকটি রিপোর্ট যদি পড়ি, সত্যিকার অর্থে সংশয় কারা ব্যক্ত করতেছেন বা কোত্থেকে আসতেছে, আমরা যদি আরেকটি নিউজ পড়ি, নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা করছেন মনিরা খান। এটা দেশ ত্রিপন্থরের একটি নিউজ। এখানে বলা হয়েছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার প্রেসিডেন্ট মনিরা খান বলেছেন নির্বাচন অবশ্যই হতে হবে, নির্বাচন ঠেকিয়ে রাখা যাবে না। অনেকে চায় ভালো গ্রহণযোগ্য নির্বাচন না হোক। আগামী নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা রয়েছে, যারা ভণ্ডুল করতে চায় তাদের প্রতিহত করতে হবে। আজ শুক্রবার এফডিসিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। তিনি বলেন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বড় চ্যালেঞ্জ। এটা আমরা আগেও বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারও একই কথা বলছেন। অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ পদক্ষেপ জরুরি। আমরা দেখেছি বিগত 5ই আগস্টের সময় অনেকগুলি থানা লুট হয়েছে। তারপরে যখন এনসিপি গেল, গোপালগঞ্জে গেল, সেখানেও জেলখানা ভেঙে অনেক চুরি হয়েছে অস্ত্রগুলি। সেই অবৈধ অস্ত্রগুলি কিন্তু এখনো উদ্ধার করা হয়নি। সেই খোয়া যাওয়া অস্ত্রগুলি এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি। অতএব আমাদের আশঙ্কা আরো বেড়েছে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম জুলকারনাইন সাহের নামক একজন সাংবাদিক, তিনি বলেছিলেন যে ভারত থেকে অলরেডি 80 জন অস্ত্র সহ তারা বাংলাদেশে প্রশিক্ষিত, তারা বাংলাদেশে ঢুকেছে দেশকে অস্থিতিশীল করার জন্য। এই বিষয়গুলি অবশ্যই আমাদের জন্য অশনি সংকেত। 3M মানি মাসল ও ম্যানিপুলেশনের চ্যালেঞ্জ রোধে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের দায়িত্বশীলতা এবং জনের সচেতনতা জরুরি। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে একটি ভালো নির্বাচনের জন্য জোরালো ভূমিকা রাখতে হবে। সাবেক 2 সিসি নুরুল হুদা ও হাবিবুল আওয়াল সুষ্ঠু নির্বাচনে ব্যর্থতার দায়ে পদত্যাগ করতে পারতেন উল্লেখ করে তিনি বলেন তারা শপথ ভঙ্গ করে প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছেন। কেবল মার্কা দেখে নয়, ইশতেহার ও প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেওয়া উচিত। তা না হলে গণতন্ত্র পুনরুদ্ধার তো নয়ই, ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটের স্বাক্ষর নির্বাচন কমিশনে জমা দেওয়ার বিধানটি সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটি পরিবর্তন করা উচিত। এখানে বেশ কিছু প্রশ্ন তারা করেছেন। প্রথমত, অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক করতে পারেনি এই সরকার। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা এইটা। এরপরে আরেকটা বিষয় বলেছেন যে মাসল পাওয়ার দেখিয়ে যে নির্বাচনে প্রভাব বিস্তার করা, সেটাও নিয়ন্ত্রণ করাই সরকার কতটুকু পারবে, এবং অর্থনৈতিক যে স্বচ্ছতা, যে এক একজন ক্যান্ডিডেট বা এক একজন প্রার্থী সে কত টাকা ব্যয় করতে পারবেন, এই স্বচ্ছতা সবার আগে নিশ্চিত করতে হবে। সেটা যদি নিশ্চিত করা না যায় তাহলে আমাদের বাংলাদেশ কখনোই পরিশুদ্ধ হবে না। কারণ আমরা সংসদে যাদেরকে পাঠাবো তারা যদি সংসদে যাওয়ার আগেই মিথ্যার আশ্রয় নেয়, তাদেরকে এই আরপিওর মাধ্যমে যেই ক্ষমতা দেওয়া হয়েছে যে এতগুলি টাকা তারা ব্যয় করতে পারবেন, কিন্তু তারা ঠিকই তার কম দেখাবেন যে আমরা এত টাকা, যেমন কোথাও যদি 25 লক্ষের কথা থাকে, সে দেখাবে আমি 24,99,900 টাকা ব্যয় করেছি, মানে সে 25 লক্ষের কম দেখাবেন। বস্তুত বর্তমান সংসদ নির্বাচনে 25-30 লক্ষ 50 লক্ষে হয় কিনা সেটা অন্তত আমার বুঝে আসে না। এই জায়গায় যদি সত্যিকার অর্থে সেটা নিশ্চিত করতে চান তাহলে এই সিসির বা ইসির অনেক বড় ভূমিকা পালন করতে হবে। আপনি একটা হিসাব করবেন যে একটা থানায় কতগুলি বাজার আছে, প্রত্যেকটা বাজারে এক একটা অফিস থাকে এক একটা পার্টির। তো এই প্রত্যেকটা অফিসে কয় টাকা সাধারণত বিল আসে, বা এক একটা থানায় কয়জন ভোটার, এই প্রত্যেকটা ভোটারকে কিন্তু অসংখ্যবার চা খাওয়ানো হচ্ছে। এই যে চার বিল, একজনের জন্য কয় টাকা বাজেট। আপনি একটা থানায় সাধারণত 2.5 লক্ষ 3 লক্ষ ভোটার থাকতে পারে। 3 লক্ষ ভোটার হলে আপনি যদি 25 লক্ষ টাকা বাজেট করেন,
তাহলে কয় টাকা পায়? খুব বেশি টাকা তো পায় না। 1 লক্ষ ভোটার হলে 25 টাকা, 3 লক্ষ হলে 8 টাকার কম পায়। তার মানে 2 কাপ চা সে পায় না। এরপরে আপনি অগাধ চা খাওয়াচ্ছেন, শোভাযাত্রা করতেছেন, মিছিল করাচ্ছেন, মিটিং করাচ্ছেন, এই যাবতীয় ব্যয় তাহলে কোত্থেকে এই টাকাগুলি আসতেছে এবং এই টাকা কেন তারা গোপন করতেছে? এই যে শুরুতেই তারা আমাদের সাথে একটি 2 নম্বরই এবং সংসদে যাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া, এটা নৈতিক পদস্খলন ছাড়া অন্য কিছুই নয়। অতএব একজন নৈতিক পদস্খলন যুক্ত একজন ব্যক্তিকে আমরা যদি সংসদে পাঠাই, তাহলে সে আমাদের জন্য, দেশের জন্য কি করবে? আমরা কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি কুমিল্লা 4 আসনে হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে যে বিএনপি প্রার্থী ছিলেন, তার নমিনেশন আপাতত বাতিল হয়েছে, কারণ তিনি ঋণ খেলাফি হিসেবে ধরা পড়েছেন। সেই জায়গায় হাসানাত আব্দুল্লাহ বলেছিলেন যে যেই ব্যক্তি নিজের টাকা ব্যাংকে দিতে পারে না, অর্থাৎ ব্যাংকে তার কাছে টাকা পায়, সেই টাকাই তিনি পরিশোধ করতে পারেন না, তিনি আবার জনসেবা কিভাবে করবেন? এটা বড় ধরনের একটা প্রশ্ন। আমাদের এই নির্বাচনে সকল দলমত সকলের কাছে আমাদের এই প্রত্যাশা ছিল যে অন্তত এই নির্বাচনে, যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী একটি নির্বাচন এবং দীর্ঘ সময় পরে একটি নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা একটা স্বচ্ছ নির্বাচন তো হবেই, সাথে প্রত্যেকটা পার্টি তারা যে প্রার্থীদেরকে মনোনয়ন দিবেন, স্বচ্ছতা দেখে কোনো ডুয়েল পাসপোর্ট যাদের আছে বা যৌথ পাসপোর্ট যাদের আছে, 2 দেশের নাগরিক, তাদেরকে দিবেন না। যারা ঋণ খেলাফি তাদেরকে পরিত্যাগ করবেন, যারা দুর্নীতিবাজ চাঁদাবাজ তাদেরকে পরিত্যাগ করবেন, যারা ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় হ্যাডমগিরি দেখান তাদেরকে বাদ দিবেন। এগুলি বাদ দিয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ যারা, তাদেরকে খুঁজে খুঁজে বের করে মনোনয়ন দিবেন। কিন্তু আমরা আসলে সেখানে আশাহত হয়েছি। সেই জায়গায় দেখেছি সব দলের ভিতরেই এই কাজগুলি করেছে। ঋণ খেলাফিরা দিয়েছে, দত্ত পাসপোর্টধারীদেরকে দিয়েছেন এবং চাঁদাবাজ তো আছেই, সেগুলি বলা বাহুল্য। এই যে একটা অবস্থা, আসলে আমাদের সুদিন ফিরবে কবে? আমাদের কি আদৌ আমরা সুষ্ঠু কোনো নির্বাচন এবং জাতি হিসেবে আমরা সুন্দর একটি ভবিষ্যৎ গঠন করে যেতে পারবো? আমরা আমাদের অনাগত যে সন্তান বা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য কি আমরা মডেল হতে পারবো? আমার তো আশঙ্কা জাগছে। আমরা মনে করেছিলাম 24 পরবর্তী যে বাংলাদেশ একটি অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু নতুন একটি সূচনা হয়েছে, হয়তো আমরা ভালো কিছু দেখতে পারবো, আমরা নতুন কিছু সূচনা করতে পারবো, আমরা নতুন যে বন্দোবস্ত, সেই নতুন বন্দোবস্তের কথা শুনে আসছিলাম, আমরা প্রত্যাশিত ছিলাম যে সেই নতুন বন্দোবস্ত হয়তো আমরা বাস্তবায়ন দেখতে পাবো। কিন্তু আমরা সেটা দেখতে পারিনি। এনসিপিও সেখান থেকে বিচ্যুতি ঘটেছে, জামাত ইসলামও সেখানে কিছু তাদের বিচ্যুতি আছে, বিএনপি তো একেবারেই লাইনচ্যুত। সব মিলে আমরা একটা হযবরল অবস্থায় আছি। সেই অবস্থায় থেকে তারপরেও আমরা চাই আগামী নির্বাচন অন্তত মন্দের ভালো যতটুকু সম্ভব যেন স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচনটা করা যায়। যেই প্রশ্নগুলি রয়েছে, যে সংখ্যাগুলি রয়েছে, সেই সংখ্যাগুলি আশা করি ইসি দূর করবেন। ইসি সেই সংখ্যাগুলি দূর করেই জনমনে এই আস্থা ফিরিয়ে আনবেন যে ভোট কেন্দ্রে সকলের জন্য নিরাপত্তা দেওয়া হবে, নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হবে, প্রত্যেককে নির্ভয়ে তারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে আসবেন এবং এর মাধ্যমে অন্তত মন্দের ভালো আমরা একটি সরকার পাবো। এবং আমরা সকলের কাছে আহ্বান করব যে যেহেতু এই নির্বাচনটা দুটো নির্বাচন, একটা হচ্ছে জাতীয় নির্বাচন, সাথে আমাদের গণভোট। এই গণভোটে অবশ্যই অবশ্যই আমরা আমাদের আশেপাশে নিজেরা তো হা ভোট দেবই, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে বোঝাবো যে কেন আমরা হা ভোট দেব, কেন আমরা নাতে ভোট দেব না। আমাদের সামনে দুটো পথ, একটা হচ্ছে আমরা পুনরায় ফ্যাসিবাদ চাই কিনা, পুনরায় আবার রাক্ষসী মনস্টার কাউকে আমরা দেখতে চাই কিনা, নাকি আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে কেউ ক্ষমতায় গিয়ে একেবারে জগদ্দল পাথরের মতো আমাদের ঘাড়ে চেপে বসবে না। আমাদের মতের বেমিল হলে বা আমাদের উপরে যদি মনে করি যে আমরা জুলুম করতেছে, আমরা রাস্তায় নেমে তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবো, তাকে সহায়তে পারবো। অন্তত 5 বছর পরে সে স্বেচ্ছায় চলে যাবেন, সে সেখানে বসে থাকতে চাবেন না। সেই বিষয়টা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমরা গণভোটে হা ভোট দেব, হা জয়যুক্ত করব। দেন আপনারা আপনাদের রাজনৈতিক প্রার্থী যাকে ভালো মনে করবেন তাকে ভোট দেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।